বালি ইন্দোনেশিয়া আদৌ কি খুব কম খরচে যাওয়া সম্ভব? আদৌ কি বাজেট ট্রিপ প্ল্যান করা সম্ভব? আর ঠিক কতটা বাজেট প্ল্যান করলে তোমাদের কিন্তু টাকাটা খরচ একদম কমে যাবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি ইনফরমেশন হিসাবে তোমাদের জানাবো। আর সেখানে থাকছে ফ্লাইট বুকিং থেকে ভিসার ডকুমেন্ট ডিটেলস, ইমিগ্রেশন, হোটেল ট্রান্সফার, এয়ারপোর্ট, প্লাস তোমাদের মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে হোটেল, কোন কোন অ্যাকোমোডেশনস তোমাদের লাগবে, প্লাস তোমাদের স্কুটি কিভাবে নিতে হবে, আদৌ কি আইডিপি মানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট তোমাদের লাগবে কিনা, আর কোথায় কোথায় তোমরা ঘুরবে, সমস্ত আইটিনারি সমেত সেটার পুরো বাজেট প্লাস কস্ট প্রাইস তোমাদের কিন্তু আজকে আমি জানিয়ে দেবো। সাথে জানাবো তোমরা ঠিক কোন কোন বেস্ট বিচ ক্লাবগুলোতে তোমরা আদৌ ঘুরতে পারো, আর কি সেটা ফ্রিতে হবে নাকি টাকা দিয়ে করতে হবে, সমস্তটা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানাতে চলেছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আই এম দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস বাওয়াল দীপ। বাজেট ট্রিপের ফার্স্ট যেটা আমাদের ডিটেলস রয়েছে সেটা হচ্ছে ফ্লাইট বুকিং। আচ্ছা, আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি 30,000 থেকে 35,000 কিন্তু ওরা বাজেট বলে, যেখানে তোমাদের যাওয়া প্লাস আসা পুরোটাই লেগে যায় 35,000 থেকে, মানে 30 থেকে 35,000। কিন্তু সেটা কি যদি আমরা কমিয়ে 15 থেকে 16,000-এর মধ্যে আনতে পারি এই পুরো রাউন্ড ট্রিপটা, মানে আমাদের ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়া আর ইন্দোনেশিয়া থেকে আমাদের ইন্ডিয়া, পুরো যে রাউন্ড ট্রিপটা রয়েছে সেটা যদি আমরা 15 থেকে 16,000 টাকার মধ্যে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের ওখানে কস্ট কাটিং কিন্তু হাফ হয়ে গেল, মানে প্রায় 35,000 30,000 ওখান থেকে কিন্তু আমাদের চলে এলো 15-16,000-এর মধ্যে। আমি কিন্তু তোমাদের প্রুফের সাহায্যে দেখাবো প্রত্যেকটা বাজেট। তার আগে তোমাদের জানিয়ে রাখি কোনটা হচ্ছে বেস্ট সিজন। বেস্ট সিজন মানে তোমরা কোন জায়গায় বা কোন সময়ে গেলে তোমরা কিন্তু ভালোভাবে ঘুরতে পারবে, কারণ ওখানে হচ্ছে আইল্যান্ড আর ওখানে যখন তখন কিন্তু বৃষ্টিও আসতে পারে। তাই তোমরা যদি সেপ্টেম্বরের শেষ থেকে মের আগে পর্যন্ত তোমরা যদি ওই সময় তোমরা যদি ঘুরতে পারো, তাহলে ওই সময় তোমরা ইজিলি খুব আনন্দের সাথে খুব ভালোভাবে তোমরা কিন্তু ওই জায়গাতে ঘুরতে পারবে। আর ফ্লাইট বুকিংয়ের আগে তোমাদের জানিয়ে রাখি, তোমার যদি পাসপোর্ট না থাকে তাহলে তোমরা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পাসপোর্ট বানিয়ে নিতে পারবে। আর যাদের পাসপোর্ট রয়েছে তাদের জন্য একটা ভালো ইনফরমেশন, সেটা হচ্ছে 6 মান্থের ভ্যালিডিটি, মানে তোমরা যখন যাবে তার পর পর্যন্ত, তার আরও 6 মান্থ পর পর্যন্ত তোমাদের কিন্তু সেই ভ্যালিডিটি পাসপোর্টে থাকতেই হবে। তো ফ্লাইট বুকিংয়ের জন্য তোমরা কিন্তু যে কোনো ওয়েবসাইট বা যে কোনো অ্যাপ্লিকেশনস ইউজ করতে পারো, যেমন রয়েছে গুগল ফ্লাইট, স্কাই স্ক্যানার, মেক মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, আরও রয়েছে কিন্তু তোমাদের এখানে গো আইবিবো। আমি কিন্তু এখান থেকে করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, আর মেক মাই ট্রিপে কিন্তু তখন অফার চলছিল, তাই সেই অফারে কিন্তু আমি করেছিলাম। আর তোমাদের যখন বুকিং করবে ফ্লাইট, তোমাদের কিন্তু মিনিমাম 2 থেকে 3 মাস আগে থেকে তোমাদের বুকিং করতে হবে। আর প্রত্যেকটা জায়গাতে তোমাদের কিন্তু গিয়ে দেখতে হবে কোন জায়গায় অফার রয়েছে, সেই অফার অনুযায়ী তোমাদের কিন্তু বুক করতে হবে। যেমন অনেক সময় সোমবার সকালে বা রবিবার রাত্রিরে, মানে 12টার পর কিন্তু অনেক সময় অফার থাকে, অনেক সময় বুধবার তখন কিন্তু অফার থাকে। তোমাদের কিন্তু তার 3-4 মাস আগে থেকে চেক করতে হবে কোন সময় কিন্তু অফারটা রয়েছে, সেই অফার অনুযায়ী তোমাদের কিন্তু করতে হবে। আমি যখন বুক করেছি তখন মেক মাই ট্রিপে অফার ছিল, আর মেক মাই ট্রিপ থেকে তাই জন্য আমি কেটেছিলাম। গুগল ফ্লাইটসে তোমরা কিন্তু তোমাদের যে প্রাইসটা সেটা ট্র্যাক করতে পারবে। সো যখনই প্রাইস ডাউন বা ইনক্রিজ করবে, তোমাদের কিন্তু নোটিফিকেশন আসবে সেই প্রাইসের সম্বন্ধে, সেটা কিন্তু অবশ্যই তোমরা অ্যালার্ট মানে সেট করে রাখো। আর তোমরা কিন্তু একটা জিনিস ভুলবে না, কারণ যখন আমরা টিকিট কাটি ইন্দোনেশিয়া বা আরও অন্যান্য জায়গার জন্য, ফ্লাইট বুকিংয়ের সময় দেখবে তোমাদের কিন্তু টিকিট নানা রকমের ডিফারেন্ট হয়, মানে কোনোটা লাগেজ সমেত হয়, কোনোটা লাগেজ ছাড়া শুধু কেবিন ব্যাগ হয়। তো তোমরা যখন বাইরের দেশে ঘুরতে যাবে তোমাদের কিন্তু ট্রাভেল করতেও সুবিধা হবে যখন তোমরা কেবিন ব্যাগ ইউজ করবে। তো আমার বেলায় ছিল কিন্তু কেবিন ব্যাগ শুধু, কিন্তু কোনো লাগেজ ব্যাগ ছিল না। তাই কেবিন ব্যাগের যখন শুধু 7 কেজি কিন্তু অ্যালাউ করে ওরা, কোনো লাগেজ ব্যাগ কিন্তু অ্যালাউ করে না। আর তোমরা যদি লাগেজ ব্যাগ অ্যাড করতে চাও সেটা আলাদাভাবেও অ্যাড করতে পারো, অথবা তোমরা কিন্তু একদম টিকিট সমেত, মানে কোনো ফ্লাইটে একদম লাগেজ সমেত কিন্তু সেই প্রাইসটা দেখায়। তো এহেতু আমার কাছে যেহেতু 7 কেজি ব্যাগের জন্যই শুধু অ্যালাউ ছিল, তাই আমার কিন্তু প্রাইসটা কমে গিয়েছিল। আর তাই আমার যাতায়াতের জন্য লেগেছিল, মানে শুধু যাওয়ার জন্য 10,000 টাকা। আর সেটা কিন্তু আমার এমএমটি অফার ছিল, এমএমটিতে সেই অফার থেকে কিন্তু আমি কেটেছিলাম, যেটা 10,000 টাকায় আমার কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্সও হয়ে গিয়েছিল। আর আসার জন্য আমি গো আইবিবো থেকে কেটেছিলাম, যেখানে কিন্তু 8,500 টাকার মধ্যে কিন্তু আমার হয়ে গেছিলো, যেটা কিন্তু প্রুফ তোমরা দেখতেই পাচ্ছ পাশের স্ক্রিনশটে। এবার আসি ভিসা ডকুমেন্ট ডিটেলস, বা ভিসা করার জন্য তোমরা কি কি করতে পারো। তো ভিসা করার জন্য ওখানে কিন্তু 2 রকমের অপশন রয়েছে। এক হচ্ছে ই ভিসা, তোমরা আগে থেকে করে নিয়ে যেতে পারো, আর একটা রয়েছে ভিসা অন অ্যারাইভাল। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ভিসা অন অ্যারাইভাল, কারণ ভিসা অন অ্যারাইভালে তোমাদের অনেক কিছু ফেসিলিটি রয়েছে, সেগুলো আমি তোমাদের পরে জানাচ্ছি।
তো ই ভিসা তোমরা যদি করতে চাও তার জন্য কিন্তু আমার ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ই ভিসা অবশ্যই করে নিতে পারো। ই ভিসা বা ভিসা অন অ্যারাইভালের জন্য ওখানে কিন্তু $35 যতটুকু টাকা দরকার হয় সেই টাকাটা কিন্তু তোমাদের থেকে চার্জ করবে। মানে সেটা তোমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে নাও কত টাকা হয় $35, এবং $35 তোমরা কিন্তু ইউএসডি কারেন্সিতেও দিতে পারো অথবা আইডিয়ার মানে ইন্দোনেশিয়ান রুপিয়াতেও তোমরা কিন্তু দিতে পারো। আর যদি ভিসা অন অ্যারাইভাল বলো, সেটা কিন্তু আমি করেছিলাম ভিসা অন অ্যারাইভাল, মানে ওখানে পৌঁছানোর পর কিন্তু তোমরা ওখানে লাইন দেবে, সেখানে কিন্তু ভিসা অলরেডি ওরা ইনস্ট্যান্ট করে দিচ্ছে। আর সেই ভিসা করার জন্য তোমাদের কিন্তু কিছু ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে, যেমন পাসপোর্ট। তো প্রথমেই বলে দিয়েছিলাম যে 6 মান্থের ভ্যালিডিটি তোমাদের পাসপোর্টে থাকতেই হবে, আর ওখান থেকে তোমাদের কিন্তু ওই পাসপোর্টটা চেক করবে। প্লাস ফ্লাইটের যে আসা প্লাস যাওয়া এই যে টিকিটটা, সেই টিকিটের ডিটেলসটা তোমাদের সাথে কিন্তু একদম কপি মানে প্রিন্টেড কপি তোমাদের রাখতে হবে। প্লাস তোমাদের কিন্তু রাখতে হবে ওখানে যে অ্যাকোমোডেশন নিচ্ছ মানে কোনো হোটেল বা সেইগুলো থাকলে আরও সুবিধা হয়। প্লাস তোমাদের একটা ভিসা ফর্ম দেবে, সেই ফর্মটা তোমরা সাবমিট করবে। সেই ভিসা ফর্ম সাবমিট করলেই তোমাদের কিন্তু ভিসা অন অ্যারাইভাল মানে ওখানেই কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট ভিসা দিয়ে দেবে। তো সেই সমস্ত ডকুমেন্ট যখন তোমরা দেবে তার সাথে তোমাদের কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস অথবা তোমরা কিন্তু ইউএসডি ক্যারি করতে পারো, সেই টাকার অ্যামাউন্টটা তোমাদের ওখানে দেখাতে পারো, সেটাতে আরও সুবিধা হয়। তো ভিসা অন অ্যারাইভালে সেটা তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। এছাড়াও তোমরা কিন্তু ডিজিটাল অ্যারাইভাল কার্ড এবং হেলথ ডিক্লারেশনস ফর্ম তোমাদের ওখানে সাবমিট করতে হবে ইমিগ্রেশনের ঠিক আগে। তো তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশন থেকে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তুমি ফর্মটা কিন্তু ফিল আপ করে সাবমিট করতে পারো। ভিসা হয়ে যাওয়ার পর তোমাদের পরের স্টেপ, সেখানে কিন্তু লাগবে হচ্ছে ইমিগ্রেশন। সেখানে কিন্তু ভিসা মানে যারা অফিসাররা বসে আছে সেই অফিসাররা কিন্তু তোমাদের পাসপোর্ট চেক করবে এবং তোমার পুরো ডিটেলস ভিসা যেটা তোমরা পেলে সেটাও কিন্তু চেক করবে। প্লাস একটা স্টিকার মানে স্টিকার একটা তোমাদের পাসপোর্টে বসিয়ে দেবে, সেটা হচ্ছে তোমাদের ইমিগ্রেশন সেখানে ডান হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমাদের কিন্তু আগেই বলে রেখেছিলাম যে ট্রাভেল ইন্স্যুরেন্স কিন্তু তোমাদের দরকার। ট্রাভেল ইন্স্যুরেন্স যখন তোমরা বাইরে যাচ্ছ, ট্রাভেল ইন্স্যুরেন্স তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। তোমরা নিতেও পারো নাও নিতে পারো, এটা অপশনাল। কিন্তু আমার টিকিট ফেয়ারের মধ্যে কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্সে তোমরা বলে দিয়েছিলাম যে অলরেডি অ্যাড ছিল, তাই আমি নিয়েছিলাম। অনেক সময় ইমিগ্রেশন যে অফিসার আছে সে কিন্তু জানতে চায় যে তোমরা ট্রাভেল ইন্স্যুরেন্স করে রেখেছো কিনা, সেটার ক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হয়। আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ফ্লাইটের PNR নাম্বার। কারণ অনেক সময় দেখবে যখন ফ্লাইট তোমরা ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়া মানে বালি ডেনপাসারে যাচ্ছ ডিপিএস, তো তোমরা কলকাতা থেকে যেতে পারো বা চেন্নাই থেকে যেতে পারো, যেটা আমার ছিল চেন্নাই থেকে। ঠিক আছে, তোমরা যখন যাবে কোনো একটা জায়গাতে তোমাদের কিন্তু ওখানে স্টপ থাকবে, ঠিক আছে, বা লেওভার থাকবে। সেই লেওভারে কিন্তু তোমাদের যদি সেম PNR না হয়, সেম PNR না হলে কি হবে, তোমাদের কিন্তু ওখানে আবার ওই জায়গার জন্য তোমাদের কিন্তু ডিক্লারেশন ফর্ম অথবা তোমাদের ভিসা করাতে হতে পারে। তাই যখন টিকিট কাটবে অবশ্যই চেক করে নেবে তোমাদের যে PNR নাম্বারটা সেটা কিন্তু সেম রয়েছে, নইলে একটু কিন্তু অসুবিধা হতে পারে। যেখানে লেওভার রয়েছে, যেমন ধরো মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর, ঠিক আছে, মালয়েশিয়াতে তোমরা যদি PNR সেম নাও হয় তাতেও কোনো প্রবলেম নেই, কারণ ওখানে ভিসা অন অ্যারাইভাল রয়েছে বা ওখানে ভিসার দরকার নয়, মানে ভিসা ফ্রি দেশ। কিন্তু তোমরা যদি সিঙ্গাপুরের থ্রু দিয়ে যাও তখন কিন্তু তোমাদের ভিসা লেগে যাবে যদি তোমরা PNR না সেম হয়। তাই অবশ্যই যখন টিকিট কাটবে চেক করে নিও তোমাদের যে নেক্সট ফ্লাইটটা রয়েছে লেওভারের পর সেটা কিন্তু তোমাদের যে PNR আগের PNR এর সাথে সমান বা সেম রয়েছে। এবার তোমরা যখন ইমিগ্রেশনও কমপ্লিট করলে এরপর তোমাদের কি আসবে, তোমাদের হচ্ছে হোটেল ট্রান্সফার। কিভাবে তোমরা হোটেল ট্রান্সফার করবে, তোমাদের কাছে যদি ইউএসডি ক্যারি করতে না চাও বা না থাকে তাহলে তোমরা কি করে পেমেন্ট করবে, তার জন্য রয়েছে একটা সমাধান। সেখানে রয়েছে ক্লুক অ্যাপ। তোমরা ক্লুক অ্যাপের মাধ্যমে কিন্তু বুক করে রাখতে পারো আগে থেকেই যে তোমাদের ডেনপাসার এয়ারপোর্ট থেকে তোমাদের একদম হোটেল পর্যন্ত ট্রান্সফারের ব্যবস্থা করে দেবে। মোটামুটি 600 থেকে 800 টাকার মধ্যেই তোমাদের কিন্তু পুরো গাড়ির খরচা এবং ট্রান্সফার কিন্তু হয়ে যায়। আর ক্লুক অ্যাপের থেকে যখন বুক করবে, ক্লুক অ্যাপের যে সংস্থা ওখানে কিন্তু এয়ারপোর্টে রয়েছে, তুমি ওখান থেকেও তোমাদের কিন্তু হেল্প নিতে পারো। এবার চলে আসি কারেন্সি এক্সচেঞ্জ, মানে তোমরা কিভাবে কারেন্সি এক্সচেঞ্জ করবে বা মানি এক্সচেঞ্জ করবে। কারণ তোমরা নিয়ে যাবে ইউএসডি, কারণ INR যদি তোমরা নিয়ে যাও বা ইন্ডিয়ান রুপি যদি তোমরা নিয়ে যাও তাহলে ওখানে কিন্তু এক্সচেঞ্জের খুব রেট কম পাবে। তাই তোমাদের আমি বলবো যে তোমরা অবশ্যই ইউএসডিটা তোমরা ক্যারি করো। ইউএসডি এক্সচেঞ্জ কিন্তু রেট খুবই হাই, এবং ওখানে আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু 16,300 টাকা করে দিচ্ছিল পার ইউএসডি। তো পার ডলারে তোমরা কিন্তু পেয়ে যেত 16,300, মানে আমি যখন গিয়েছিলাম তখন। এখন তোমাদের সেটা দেখে নিতে হবে যে তখন কেমন চলছে। তো পার ডলার হিসাবে তোমরা কিন্তু যদি ক্যালকুলেট করো তাহলে তোমাদের কিন্তু প্রায়
16 লাখ টাকার কাছাকাছি তোমরা কিন্তু পাবে। আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু ইউএসডি ডলার ক্যারি করো। তোমাদের জানাই যে সিম কার্ড কিভাবে নিতে হবে। সিম কার্ডের জন্য তোমরা কিন্তু লোকাল এরিয়া থেকে কিন্তু তোমরা বা লোকাল স্টোর থেকে তোমরা সিম কার্ড নিতে পারো। আমি নিয়েছিলাম টেলিকম সেল বলে একটা নেটওয়ার্ক, যেটা খুবই ভালো চলে ওই বালি, উবুদ এইসব জায়গাতে। তো ওইটা তোমরা কিন্তু ইউজ করতে পারো, যেটার কিন্তু প্রাইস আমার নিয়েছিল 1,25,000 আইডিয়ার, মানে ইন্দোনেশিয়ান রুপিয়া। সেটা এবার কনভার্ট করে তোমরা দেখতে পারো যে ইন্ডিয়ান রুপিতে কত টাকা নিচ্ছে। এবার তোমাদের জানাই যে ইম্পর্টেন্ট অ্যাপ ওখানে কি ইউজ করবে, কারণ ওইখানকার যে অ্যাপগুলো রয়েছে সেইগুলো তোমরা যদি ইউজ করো সেগুলো খুবই ইজিলি তোমরা কিন্তু ট্রান্সপোর্ট, খাবার প্লাস তোমাদের যে আরও যে ব্যবস্থা সেগুলো ইজিলি তোমাদের সমাধান হয়ে যাবে। ইম্পর্টেন্ট অ্যাপের মধ্যে প্রথমে চলে আসি গ্র্যাব আর গোজেট, যেখানে তোমরা কিন্তু ট্রান্সফার করার জন্য কোথাও থেকে কোথাও ট্রান্সফার প্লাস খাবারের জন্য তোমরা কিন্তু ওই অ্যাপটা ইউজ করতে পারো। আর এইখানের মধ্যে মানে গ্র্যাব আর গোজেকের মধ্যে গোজেকটা কিন্তু একটু সস্তা, তো তোমরা দেখে কোনটাতে যেটাতে কম হচ্ছে তোমরা সেটা ইউজ করতে পারো। এরপরে বলে রাখি যে ক্লুক হচ্ছে অলরেডি তোমাদের বলেছি কোথা থেকে কোথাও ট্রান্সফার করার জন্য আগে থেকে কিন্তু বুক করে রাখতে পারো। যেমন এয়ারপোর্ট থেকে আমরা হোটেল ট্রান্সফারের জন্য ক্লুক থেকে ইউজ করেছিলাম, যেখানে কম হবে তুমি সেই জায়গাটা ইউজ করতে পারো। আরও রয়েছে 12 গো এশিয়া। 12 গো থেকে তোমরা কিন্তু যে কোনো ফেরি ট্রান্সফারের জন্য তোমরা কিন্তু খুব কম খরচে পেয়ে যাবে, তাই 12 গো তোমরা ইউজ করতে পারো। যদি অন্য জায়গাতে আরও কম দামে পাও সেটাও কিন্তু ইউজ করতে পারো, কারণ 12 গো সবসময় কিন্তু ভালো নয়, কারণ মাঝে মাঝে কিন্তু ওদের প্রয়োজনে কিন্তু ক্যান্সেলও হতে পারে ফেরি। তো সেইটা দেখে শুনে তোমরা কিন্তু বুক করে নিও। এরপরে আসি গেট ইওর গাইড। গেট ইওর গাইড এমন একটা অ্যাপ যেখানে তোমরা যদি নিজে থেকে না ঘুরতে চাও তোমরা কিন্তু একটা প্যাকেজ বুক করে নিতে পারো। কীরকম প্যাকেজ? ধরো তোমরা এখন নুসা পেরিনিতে ঘুরতে যাবে, সেরকম তোমরা 1 ডে প্যাকেজ কিন্তু ওই জায়গা থেকে খুবই কম খরচে তোমরা বুক করে নিতে পারো গেট ইওর গাইড থেকে। এরপরে চলে আসি, আমি যেমন MMT বলে রেখেছি, মানে MMT মানে মেক মাই ট্রিপ, যেখান থেকে আমি অফারে কেটেছি, ঠিক আছে, সেই একটা অ্যাপ হয়ে গেল। আর একটা অ্যাপ হচ্ছে আগোডা, যেখান থেকে তোমরা অ্যাকোমোডেশন হোটেল মানে হোটেলের সমস্ত কিছু ওখান থেকে কিন্তু খুবই কম খরচে বুক করতে পারবে। আর আমি কিন্তু সেই জায়গা থেকেই আমি হোটেলটা বুক করেছি, মানে আমি আগোড়া থেকে পুরো হোটেলের যে ডিটেলস বা কত টাকা লেগেছে সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে চলেছি। তো হোটেল করার জন্য তোমরা কিন্তু মেক মাই ট্রিপের থ্রু দিয়েও দেখতে পারো বা আরও অন্য ওয়েবসাইট দিয়েও দেখতে পারো, আর আগোডা দিয়েও দেখতে পারো। আগোডা দিয়ে আমি দেখেছিলাম, তো ওখানে সব থেকে কম লেগেছিল, তাই আমি যে হোটেলগুলোর নাম বলছি সেগুলো খুবই দুর্দান্ত আমার লেগেছে, প্লাস আমার ওখানে খুব কম খরচে হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে সেমিনায়ক, লিভারটা সেমিনায়ক হোটেল। সো সেখানে আমরা 2 রাত্রি আমি ছিলাম, আর সেখানে লেগেছে আমার $29। সেটার স্ক্রিনশট কিন্তু আমি পাশে দিয়ে রেখেছি, দেখতে পারো। এরপরে আসি হচ্ছে পালমা হাউস। পালমা হাউস হচ্ছে নুসা পেনিডার কেলিংকিন বিচের কিন্তু একদম পাশে, যেখানে আমার রয়েছে $19। ঠিক $19 কিন্তু ওখানে আমার এক নাইট হয়ে গেছে, আর খুবই কম খরচে, কিন্তু বাকিগুলোর তুলনায় খুবই কম খরচ এবং খুবই ভালো একটা হোটেল ছিল। এরপরে আসি, তোমরা যদি যেতে চাও হচ্ছে কিডিস লজ, মানে কিডিস লজ মানে হচ্ছে গিলিটি যদি যেতে চাও, সেখানে হচ্ছে কিডিস লজ এমন একটা হোটেল যেটা খুবই কম খরচে তোমাদের ভালো ফেসিলিটি দেবে। সেটা হচ্ছে $13 তোমাদের হয়ে গেছে। এবার তোমরা কিন্তু কনভার্ট করে দেখতে পারো এই ডলার টু মানে US ডলার টু আয়নারে কত টাকা লাগছে। লাস্টে আমি অবশ্যই বাজেটের পুরো ডিটেলসটা তোমাদের জানিয়ে দেবো কত টাকা খরচ হয়েছে, তাও তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বলতে যাচ্ছি, তোমরা কিন্তু ক্যালকুলেট করতে পারো। এরপরে আছে ওয়ানাকুবু হোমস্টে, যেটা হচ্ছে কুটা মানে উলুয়াতুর দিকে, যেখানে তোমরা কিন্তু এক নাইট থাকতে পারো, আর সেটা নিয়েছে আমার $14 মাত্র। তো তোমরা পাশে স্ক্রিনশট সেটা দেখতে পেয়ে যাবে। এবার তোমাদের জানাই স্কুটি তোমরা কিভাবে নেবে, বা স্কুটি নেওয়ার জন্য তোমাদের কী কী ডকুমেন্ট বা কী কী ইনফরমেশনস দরকার। কিন্তু তার আগে বলে রাখি ফেরি ডিটেলস। ফেরি কীভাবে তোমরা বুক করবে অলরেডি বলে দিয়েছি। 12 গো এশিয়া থেকে আমি ফেরি বুক করেছিলাম, তোমরাও সেখান থেকে করতে পারো, যেখানে তোমাদের কম লাগবে সেখান থেকেও করতে পারো। ক্লুক থেকেও কিন্তু হয়। তো আমার লেগেছিল শানুর পোর্ট থেকে, মানে শানু মানে উবুদের দিক থেকে আমি কিন্তু গিয়েছিলাম নুসা পেনিডা আইল্যান্ডে। আমার কিন্তু লেগেছিল 1.5 লাখ আইডিয়ার, মানে 1.5 লাখ আইডিয়ার লেগেছিল, ঠিক আছে, মানে 1.5 লাখ আইডিয়ার মানে ইন্দোনেশিয়ান রুপিয়াতে। সেটা কিন্তু কনভার্ট করে আমি দেখিয়ে দিয়েছি ইন্ডিয়ান রুপিতে কত হয়। এবার যখন আমি নুসা পেনিডা থেকে গিলিটি গিয়েছিলাম, সেইটার জন্য কিন্তু আমার খরচ পড়েছে প্রায় 3 লাখ আইডিয়ার আমাদের খরচ পড়েছে। এরপর রয়েছে গিলিটি থেকে আমি ডাইরেক্ট নুসা মানে আবার উবুডে ফিরে এসেছিলাম, সেটার জন্য আমার লেগেছে 3.5 লাখ আইডিয়ার, যেটার স্ক্রিনশট কিন্তু আমি পাশে দিয়ে দেবো।
তোমরা কিন্তু রিটার্ন বা রাউন্ড ট্রিপও তোমরা কিন্তু কেটে নিতে পারো, যাওয়া আসা সমস্ত রকম কিন্তু তোমরা কেটে নিতে পারো আগে থেকেই। কিন্তু ওয়েদারের চক্করে কিন্তু অনেক কিছু ক্যান্সেল হতে পারে, তাই তোমরা যদি আগে থেকে না কাটতে চাও তাহলে তোমরা কিন্তু ওখানে গিয়েও কাটতে পারো। ওখানে গিয়ে কাটলে কিন্তু সেম প্রাইসই প্রায় থাকে, মানে একই রকমই প্রাইস থাকে, মানে যেটা অনলাইনে থাকে সেটা কিন্তু ওখানে গিয়েও থাকে, একটু কম বেশি থাকতে পারে, ডিপেন্ড করছে কতটা ভিড় বা কতটা সেই সময় লোক এসেছে। এবার চলে আসি স্কুটির ইনফরমেশনে। মানে তোমরা যদি যে কোনো জায়গায় ঘুরতে চাও, সেটা হচ্ছে উবুদ হোক, সেমিনায়াক হোক, উলুয়াতু হোক, অথবা তোমরা নুসা পেনিডা আইল্যান্ডে যাও, যেখানেই যাও তোমাদের কিন্তু স্কুটি মাস্ট, যদি তোমরা নিজে থেকেই ঘোরো। আর স্কুটির জন্য কী কী ইনফরমেশনস দরকার সেটা তোমাদের, বা কী কী ডিটেলস দরকার সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট তোমাদের একটা আইডিপি দরকার, বা তোমাদের একটা লাইসেন্স দরকার। তো ইন্ডিয়ান লাইসেন্স তোমাদের অবশ্যই রয়েছে আমি জানি। তোমাদের অ্যাপ্লাই করতে হবে আইডিপি, মানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট। আর সেটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু এক্সিস্টিং, মানে তোমাদের অলরেডি ইন্ডিয়ান লাইসেন্স থাকা দরকার, আর সেইটা কিন্তু আগে থেকে অ্যাপ্লাই করতে হবে আইডিপি। মানে তোমরা যখন ইন্ডিয়াতে থাকছো সেই সময়তে ইন্ডিয়া থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এই আইডিপির জন্য। আর এই আইডিপির জন্য অবশ্যই আমি একটা লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশনে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু আইডিপি তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই আইডিপির জন্য তোমাদের কিন্তু খরচ পড়বে প্রায় 7,000 টাকা। তোমরা যদি অ্যাপ্লাই করবে, যেটা অ্যাপ্রুভালের জন্য 4,000 টাকা নেয়, আর তোমাদের যে বুকলেট আছে সেই বুকলেটের জন্য কিন্তু 3,000 টাকা নেয়। আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় আইডিপিতে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু পার্সোনালি তোমাদের সাহায্য করবো এই আইডিপি পাওয়ার জন্য। এই আইডিপি নিয়ে তোমাদের যেতে হবে হচ্ছে যখন তোমরা স্কুটি বুক করবে, এই আইডিপি আগে থেকে অ্যাপ্লাই রয়েছে, সেই আইডিপি প্লাস তোমাদের যে ইন্ডিয়ান লাইসেন্স রয়েছে সেই লাইসেন্স, দুটো জিনিস নিয়ে তোমাদের কিন্তু যেতে হবে যখন তোমরা স্কুটি বুক করবে। যখন তোমরা স্কুটি বুক করবে তখন কিন্তু তোমাদের থেকে একদমই এই ইনফরমেশনগুলো চাইবে না, তোমাদের শুধু চাইবে হচ্ছে তোমাদের পাসপোর্ট ডিটেলস। সেই পাসপোর্ট ডিটেলস জাস্ট দেখবে আর তোমাদের কিন্তু স্কুটি দিয়ে দেবে। আর স্কুটির যে রেন্ট হয় সেটা কিন্তু 80,000 থেকে 1 লাখ বা 1,20,000 এর মধ্যে, এই রাউন্ডের মধ্যেই তোমাদের কিন্তু হয়। আমার যেটা নিয়েছিল, একবার নিয়েছিল 19,000 আর একবার নিয়েছিল হচ্ছে 1 লাখ আইডিয়ার। ওকে, আর তোমাদের বলে রাখি আইডিপি তাহলে কেন জরুরত হয়। যদি তোমরা ওখানে গিয়ে নাই দেখে তাহলে তোমাদের আইডিপি কী জন্য তোমাদের প্রয়োজন। যদি তোমাদের পুলিশ যদি ওখানে ধরে কোনো রাস্তায় যে কোনো জায়গায়, তাহলে তোমাদের যে পুরো বাজেট যে ট্রিপটা যত টাকাই লেগেছে তার ডবলের বেশি কিন্তু তোমাদের ফাইন হতে পারে, এমনকি জেলও হতে পারে। তাই তোমাদের কিন্তু আইডিপি কিন্তু অবশ্যই মাস্ট। কোথাও ভেরিফাই হয় না, কোথাও দেখে না, কিন্তু যদি একবার ধরে তোমাদের কিন্তু প্রচুর বড় ফাইন হতে পারে। তাই অবশ্যই আমি সাজেস্ট করব, যদি তোমরা স্কুটি রেন্ট করো ওখানে, তোমরা কিন্তু আইডিপি নিয়ে যাও। এবার তোমাদের জানাই যে বেস্ট বিচ ক্লাব কোনগুলো, যেগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে ঘুরতে পারবে এবং এনজয় করতে পারবে, যেখানে কিন্তু আমি গিয়েছিলাম। তো ফার্স্ট অফ অল হচ্ছে ফিন্স ভিআইপি বিচ ক্লাব, যেখানে তোমরা ফ্রিলি মানে অ্যাক্সেস পাবে এবং সেখানে কিন্তু খুব এনজয় করতে পারবে। যদি তোমরা খাবার বা কোনো বেড ওখানে নিতে চাও সেটার জন্য কিন্তু শুধু চার্জ আছে, বাকি এন্ট্রি ফি কিন্তু একদমই ফ্রি। আর তোমরা কিন্তু ওখানে গিয়ে খুব ভালোভাবে এনজয় করতে পারবে, যেটার ভিডিও কিন্তু আমার অলরেডি আগের এপিসোডগুলোতে আমি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা কিন্তু ইনফরমেশনটা দেখে নিতে পারো। এরপরে আসি পটেটো হেড বিচ ক্লাব, যেখানে তোমরা ইজিলি তোমরা কিন্তু ওই জায়গাতে এনজয় করতে পারো। এরপরে রয়েছে অ্যাডলাস বিচ ক্লাব। অ্যাডলাস বিচ ক্লাবে তোমরা কিন্তু টাকা দিয়ে এন্ট্রি ফি রয়েছে, আর সেইখানেও তোমরা কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবে। এরপরে রয়েছে সাভায়া, সেখানেও তোমরা গিয়ে ভালোভাবে এনজয় করতে পারবে। এবার আসি আইটিনারি, যেখানে আমি ঘুরেছি। আইটিনারির মধ্যে প্রথমে আমি কিন্তু অলরেডি যে আমার পুরো ভিডিওগুলো এপিসোডগুলো তোমাদের দিয়ে রেখেছি, সেখানে কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও করা রয়েছে। সেখানে কিন্তু আমার যে অ্যাডভেঞ্চার প্লাস আমার যে এন্টারটেনমেন্ট বা যেই ঘোরাগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখে তোমাদের নিজেদের মতো প্ল্যান করতে পারো। তো প্রথমেই আমার যে কয়েকটা আমার মনে পড়ছে সেখানের মধ্যে হচ্ছে লাহাঙ্গান সুইট রয়েছে, আর রয়েছে হচ্ছে অ্যালিং রয়েছে হচ্ছে গুয়াঙ্গান ওয়াটারফল রয়েছে কেলিংকিন বিচ রয়েছে, টেম্বেলিং বিচ রয়েছে, আমাদের অ্যাঞ্জেল বিলাবং, ব্রোকেন বিচ, এই সমস্ত রয়েছে নুসা পেনিডার দিকে বলছি। আর তারপরে রয়েছে ডায়মন্ড বিচ, সুয়েহান বিচ, সমস্ত কিছু তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো। এরপরে তো রয়েছে গিলিটি, সেখানে গিয়েও তোমরা কিন্তু খুব ভালো এনজয় করতে পারো। তোমরা যদি ফিন্স বিচ ক্লাবে যাও বা ফিন্স ভিআইপি যে বিচ ক্লাবটা সেখানে যদি যাও, সেটার জন্য কিন্তু একটা পুরো সন্ধেটা তোমাদের কিন্তু লেগে যাবে, আর সেটার জন্য কিন্তু ফাঁকা রেখো, কারণ ওখানে গেলে নানা রকমের এন্টারটেনমেন্ট এবং খুবই মজা হবে, আর পুরো সন্ধেটা তোমাদের লেগে যাবে। তাই তোমরা কিন্তু একটা সন্ধে তার জন্য রাখো। আর যদি আরও জিনিস জানতে চাও তাহলে আমার আগে অলরেডি ভিডিওগুলো করা রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে তোমরা আরও ইনফরমেশানস গ্যাদার করতে পারো যে কিভাবে কি করবে বা কিভাবে তোমরা ঘুরবে। সমস্তটা কিন্তু আমি পার্ট বাই পার্ট ঘুরেছি। ওদের আরও জায়গা রয়েছে, যেমন রাইস টেরাস রয়েছে, মানকি ফরেস্ট রয়েছে,
কফি প্ল্যান্টেশনস রয়েছে। তো মানকি ফরেস্টটা আমি অ্যাভয়েডই করেছি, কারণ ওখানে অনেক ইনসিডেন্ট ঘটেছে। এছাড়াও তোমরা যেতে পারো হচ্ছে সানরাইজ বিচ বা সানসেটের জন্য, বা উলুয়াটুতে তোমার যে টেম্পেল রয়েছে সেইখানে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। আর বাকি ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেল লেটস বাওয়াল দ্বীপকে অবশ্যই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের জানাই হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা টিপস। তো তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু আগে থেকেই কিছু মেডিসিন কিন্তু ওখানে ক্যারি করবে। ওখানে কিন্তু খাবার খেলে ফুড পয়জনের চান্স কিন্তু খুবই বেশি। জলও তেমন ভালো নয়, তাই গরম জল করে খাওয়াটাই শ্রেষ্ঠ। আর তোমরা কিন্তু ওই জায়গাতে ওষুধ মানে মেডিসিন নিয়ে যাবে ফুড পয়জনের জন্য। যেমনটা আমার হয়েছিল, লাস্ট ভিডিওতে দেখেছো আমার কিন্তু ফুড পয়জন হয়েছিল বলে আমি কিন্তু লাস্ট একদিন ঘুরতে পারিনি, যেটা কিন্তু ওই ভিডিওতে আমি পুরো ইনফরমেশনটা দিয়ে রেখেছি। আমি প্রেফার করব অবশ্যই তোমরা কিন্তু যে মার্টগুলো রয়েছে যেমন 7-11, ওই জায়গা থেকে তোমরা খাবার কিন্তু কিনে খাও, বা খাওয়ালে তোমাদের কিন্তু ফুড পয়জন হওয়ার চান্স খুবই কম। এই ছিল আজকের পুরো বাজেট ট্রিপের প্ল্যান। আর বাজেট ট্রিপের এই দিকে আমি কিন্তু দিয়ে রেখেছি টোটাল কত টাকা বাজেট আমার, মানে কত টাকা লেগেছে। এই রকমভাবে তোমরা করলে এত টাকা কম খরচে হবে। এবার যদি আমি কিছু ভুলে থাকি বা কিছু যদি বলতে ভুলে যাই, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আরও কিছু ইনফরমেশন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই করব, আর তোমাদের পারলে আরও ভালো একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলে রাখি, যদি তোমরা আরও ভালোভাবে ভিডিওগুলো দেখতে চাও স্টেপ বাই স্টেপ, আমার চ্যানেলে অলরেডি কিন্তু আমি এপিসোড ওয়াইজ কিন্তু ভিডিও দিয়ে রেখেছি, অবশ্যই গিয়ে দেখে নাও। ততক্ষণের জন্য লেটস বাওয়াল দ্বীপ।